এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, নবজাতকদের জন্মের প্রমাণপত্রের জন্য অভিভাবকদের আর ছুটাছুটি করতে হবে না। এখন থেকে নবজাতকদের জন্মের প্রমাণপত্র মেডিকেল কলেজ থেকে পেয়ে যাবেন অভিভাবকরা। সেই সঙ্গে নবজাতকের আধার কার্ডও দেওয়া হবে মেডিকেল কলেজগুলোতে। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 13টি মেডিকেল কলেজে পাইলট প্রজেক্ট হিসেবে নবজাতকদের জন্মের প্রমাণপত্র এবং আধার কার্ড দেওয়ার কাজ শুরু করা হবে। পরবর্তী পর্যায়ে অন্যান্য সরকারি হাসপাতালেও এই সুবিধা পাবেন অভিভাবকরা। এর ফলে নবজাতকের জন্মের প্রমাণপত্র এবং আধার কার্ড নিয়ে বাড়িতে ফিরতে পারবেন মা। পরবর্তী খবরটি হলো, কাছাড়ে শুরু হলো অমৃত বৃক্ষ আন্দোলন। শিলচর ডিভিশনাল ফরেস্ট কার্যালয়ে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজ শিলচর ডিভিশনাল ফরেস্ট কার্যালয়ে চারা বন্টন ও সচেতনতামূলক ব্যান গাড়ির সূচনা করা হয়। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মতে 3 কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অঙ্গ হিসেবে কাছাড়েও শুরু হলো এই কর্মসূচি। অনুষ্ঠানে বিভিন্ন এসএইচজি গ্রুপ ও স্কুলের ছাত্রদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3 বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহির কান্তি সোম ও কৌশিক রায়, জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমল মাহাতো সহ বন বিভাগের আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, 15 আগস্টের মধ্যে কাছাড় জেলায় 1,12,000 বৃক্ষরোপণের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। গোটা রাজ্যে 3 কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী বলেছেন, প্রত্যেক জনগণ একটি করে নিজের মায়ের নামে বৃক্ষরোপণ করার জন্য এবং পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখতে হলে বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি। তা সহ অমৃত বৃক্ষ আন্দোলনের বিষয়বস্তু তুলে ধরেন। পরবর্তী খবরটি হলো, সাইনবোর্ড ভেসে উঠলেও প্রকল্প বাস্তবে ছিল না গত 5 বছর, বললেন বিধায়ক সাজু। এখন সাইনবোর্ডের সঙ্গে শুনাইয়ে কাজও হয়েছে, কিন্তু গত 5 বছরে বড় বড় সাইনবোর্ড ভেসে উঠলেও প্রকল্প পাওয়া যেত না। বুধবার হাতিখাল ও দক্ষিণ মোহনপুর জিপির কামকাজ হচ্ছে দেখে এই মন্তব্য করেছেন বিধায়ক করিমউদ্দিন বাবুইয়া। এদিন 2 জিপির কাজ পরিদর্শন সহ পর্যালোচনা সভাও করেন তিনি। পরে এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন জানান, সুনাই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েতের সবকটি রাস্তার সংস্কার আগামী মরশুমেই শুরু করবেন। জনগণকে চলাচলের উপযোগী করে তুলতে তিনি যে কোনো পর্যায়ে রাস্তার সংস্কার করে দেবেন। তাছাড়া এদিন 2 জিপির জল জীবন মিশনের প্রকল্পগুলোর নির্মাণ দেখেন। এতে স্থানীয় মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের অভাব অভিযোগ শুনেন বিধায়ক সাজু। গত 1 সপ্তাহ থেকে সুনাইয়ের জিপিগুলোর উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন বিধায়ক করিমউদ্দিন। প্রত্যেকটি কাজের গুণগত মান যাচাই করেন তিনি। এ নিয়ে আয়োজিত সভায় বিধায়ক সাজু বলেন, আগে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ব্লকের কাজে হস্তক্ষেপ করে দুর্নীতি করেছেন। এমনকি হায়াত ও জান্নাত এন্টারপ্রাইজ নামের ভেন্ডর দিয়ে অবৈধ অর্থ আত্মসাৎ করেছেন প্রাক্তন বিধায়ক। গ্রাম উন্নয়নের প্রত্যেকটি কাজে প্রভাব খাটিয়ে কমিশন আদায় করেছেন প্রাক্তন বিধায়ক। এখন কমিশন ও পার্সেন্টেজ প্রথা বন্ধ হয়েছে, তাই সঠিকভাবে কাজ বাস্তবায়ন হতে হবে। বলেন, পিএম আবাসে বাদ পড়া প্রকৃত লোকেরা আগামী 1 বছরের মধ্যে ঘর পাবেন। এ নিয়ে কাউকে টাকা না দিতে অনুরোধ করেছেন তিনি। সুনাইয়া সুষ্ঠু উন্নয়নের পরিবেশ তার আমলে ফিরে এসেছে। সবাই এখন উন্নয়ন কাজে জোর দিয়েছে। আগামী ডিসেম্বর মাস থেকে কেন্দ্রের গ্রামগঞ্জের উন্নয়নে মাঠে ঝাঁপিয়ে পড়বেন তিনি নিজেও। গ্রামের সমস্যা দূর করতে তিনি উদ্যোগ নিয়েছেন বলে জানান বিধায়ক সাজু। পরবর্তী খবরটি হলো, কেরলের ওয়েনাডে ভূমিধসে মৃত্যু মিছিল যেন গড়ির কাটাকেও হার মানাচ্ছে। ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যু মিছিলের সারি। আজ সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 276। পাল্লা দিয়ে বেড়েছে নিখোঁজের সংখ্যা। নিখোঁজের সংখ্যা 300 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের ভিতরে প্রিয়জনের খোঁজ চালিয়ে যাচ্ছেন স্বজন হারানো। প্রকৃতির অভিশাপ এতটা নির্মমভাবে নেমে আসবে তাদের উপরে তা ভাবতেই পারেননি। সেনাবাহিনী সহ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য হিমশিম খেতে হচ্ছে। গত সোমবারেও পাহাড়ের ডালে ছিল সুদৃশ্য চূড়ামবালা, মুন্ডাক্কাই, অট্টমালা এবং নুলপুজা গ্রাম, কিন্তু মঙ্গলবার সেই দৃশ্য একেবারে বদলে গিয়েছে। গভীর রাতে নামা দশে মুন্ডাকাই ও চূড়ামবালা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিধসে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে কয়েক শত বাড়িঘর। ঘুমের ঘুরেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান কয়েকশো সাধারণ মানুষ। উদ্ধার কার্য শুরু হওয়ার পর থেকে ধ্বংসস্তূপের নিচ থেকে ক্রমশই উদ্ধার হচ্ছে পচে গলে যাওয়া মৃতদেহ। অপরদিকে এবার ব্যাগ চড়াই স্কুলে যেতে পারবে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর পড়ুয়ারা, এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এই নির্দেশিকা তৈরি করেছে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর
ইউনিট পিএসএ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ভোকেশনাল এডুকেশন, যা নতুন জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020-তে সুপারিশ করা হয়েছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা 10 দিন ব্যাগ চড়া স্কুলে যাবে। এই সময় তাদের হাতে কলমে শিক্ষার পরিবর্তে বিভিন্ন বৃত্তিমূলক কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। নির্দেশিকায় বলা হয়েছে এই পদক্ষেপ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ক্যারিয়ারের পথ নির্ধারণ করতে সাহায্য করবে। এই 10 দিনে ছাত্রছাত্রীদের সুতোরের কাজ, বৈদ্যুতিক ও ধাতুর কাজ, বাগান করা, মাটির পাত্র তৈরি করার মতো বৃত্তিমূলক কাজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। তবে এই 10 দিন একটানা না রেখে 2 বা 3টি পর্যায়ে রাখার কথা বলা হয়েছে নির্দেশিকায়। এ প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, জাতীয় শিক্ষানীতি 2020 এই 4 বছরের শিক্ষা ব্যবস্থায় বিরাট পরিবর্তন করেছে। এবার ছাত্রছাত্রীদের দক্ষ করে তুলতে স্কুল স্তরে বৃত্তিমূলক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত হলো। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের এই বৃত্তি শিক্ষা তাদের বইয়ের জ্ঞানের পাশাপাশি কর্মক্ষেত্রেও স্বাবলম্বী করে তুলবে। পরবর্তী খবরটি হলো, আগামী 22 আগস্ট থেকে আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশন শুরু হবে। এই অধিবেশন 5 দিন ব্যাপী চলার কথা, তবে প্রয়োজন বোধে 2-1 দিন বাড়াতে পারে বলে সংসদীয় বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা জানিয়েছেন। মন্ত্রী হাজারিকা বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর পৌরোহিত্যে অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজরি কমিটির সভা শেষে জানান, শরৎকালীন অধিবেশনে 2টি নতুন বিল উত্থাপন হতে পারে। অপরদিকে অরুণোদয় প্রকল্পকে এবার আধার কার্ড এবং রেশন কার্ডের সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। সদ্য সমাপ্ত জেলা কমিশনারদের সম্মেলনে অরুণোদয় প্রকল্পকে ঘিরে গৃহীত নতুন সিদ্ধান্তের কথাই মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী শর্মা। একই সঙ্গে জেলা কমিশনারদের সম্মেলনে অন্যান্য প্রকল্প নিয়ে আলোচনারও বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, শুরুতে 19 লক্ষ মহিলাকে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছিল। এরপর অরুণোদয় 2:0-তে আরো 8 লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়। সব মিলিয়ে বর্তমানে 27 লক্ষ মহিলা অরুণোদয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এবার অরুণোদয় 3:0-তে আরো 20 লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। সব মিলিয়ে এই প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা দাঁড়াবে 47 লক্ষ। তবে এখন থেকে অরুণোদয় প্রকল্পের সুবিধা পেতে হলে উপকৃতদের হাতে রেশন কার্ড এবং আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী বলেন, অরুণোদয় 2:0 প্রকল্পে আধার কার্ড এবং রেশন কার্ড সংযোগ ছিল না, যার ফলে যোগ্য নন এমন অনেক উপকৃত এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাই এখন থেকে অরুণোদয় প্রকল্পকে রেশন কার্ড এবং আধার কার্ডের সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানের 27 লক্ষ এবং অরুণোদয় 3:0 প্রকল্পের 20 লক্ষকে মিলিয়ে সুবিধা প্রাপকদের নতুন তালিকা প্রস্তুত করা হবে। যতদিন না নতুন তালিকা প্রকাশ করা হবে ততদিন পুরনো সুবিধা প্রাপকরা এই প্রকল্পের টাকা পাবেনি। কিন্তু নতুন তালিকা প্রকাশের পর বর্তমানের অনেকের নাম বাদ পড়বে। বিশেষ করে যাদের রেশন কার্ড এবং আধার কার্ড নেই, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অরুণোদয় 3:0-তে যারা আবেদন করেছেন তাদের বাছাই প্রক্রিয়া শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল আসাম অভিযান প্রকল্পে ছোটখাটো শিল্প স্থাপনের জন্য 1 লক্ষ যুবক যুবতীকে 2 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে এই প্রকল্পে 30,000 যুবক যুবতীকে টাকা দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে বাদবাকি 70,000 যুবক যুবতীকে দেওয়া হবে টাকা। ইতিমধ্যেই আবেদনকারীদের প্রথম পর্যায়ের সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। প্রথম বছর যে 30,000 যুবক যুবতীকে টাকা দেওয়া হবে, জেলা পর্যায়ে তাদের সাক্ষাৎকার হবে 16 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর 30 সেপ্টেম্বর এদের টাকা দেওয়া হবে। এ নিয়ে জেলা কমিশনারদের সম্মেলনে প্রচুর আলোচনা হয়েছে। সেই সঙ্গে তৃতীয় চতুর্থ শ্রেণীর নিযুক্তির পরীক্ষা নিয়ে জেলা কমিশনারদের সঙ্গে হয়েছে মত বিনিময়। তিনি বলেন, তৃতীয় চতুর্থ শ্রেণীর নিযুক্তির পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে জেলা কমিশনারদের যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রীর নিযুত মহিলা প্রকল্প নিয়েও জেলা কমিশনারদের সঙ্গে আলোচনার কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পে 3 লক্ষ ছাত্রী সুবিধা পাবে। আগামী 7-8 আগস্ট ছাত্রীদের মধ্যে এই প্রকল্পের ফর্ম বিতরণ করা হবে। এদিকে জেলা কমিশনারদের সম্মেলনে চাষিদের কাছ থেকে ধান সরষে কেনার প্রকল্প নিয়ে আলোচনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গত বছর চাষিদের কাছ থেকে 3.60 লক্ষ মেট্রিক টন ধান এবং 3,000 মেট্রিক টন সরষে কিনেছিল সরকার। এবছর 11,000 মেট্রিক টন সরষে চাষিদের কাছ থেকে কেনা হয়েছে। আগামী বছর 30,000 মেট্রিক টন সরষে কেনার টার্গেট রয়েছে সরকারের। সেই সঙ্গে ধান সরষের পাশাপাশি চাষিদের কাছ থেকে ভুট্টা কেনার সিদ্ধান্তের কথাও জানান
মুখ্যমন্ত্রী বলেন, এতদিন ধরে জেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে চাষিরা ধান সরষে বিক্রি করতেন, কিন্তু এখন চাষিরা খবর দিলে গ্রামে গ্রামে গিয়ে তাদের কাছ থেকে ধান সরষে ভুট্টা কিনবে সরকার। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, একত্রীকরণের ফলে যেসব স্কুল খালি হয়ে পড়ে রয়েছে সেগুলোতে গ্রন্থাগার, ডিজিটাল গ্রন্থাগার খোলার ব্যাপারে জেলা কমিশনাররা প্রস্তাব দিয়েছেন। আগামীতে এ ব্যাপারে কাজ করা হবে। অন্যদিকে মেডিকেলগুলোতে রেজিস্ট্রেশন থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার মাসুল 20% বৃদ্ধি নিয়ে যে বিতর্কের সূচনা হয়েছে তা নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মাত্র 20% মাসুল বৃদ্ধি করা হয়েছে, এ নিয়ে হইচইয়ের যুক্তি নেই। কারণ যাদের হাতে আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান আসাম কার্ড রয়েছে তারা যদি মেডিকেল কলেজে ভর্তি হন তাদের চিকিৎসা বিনামূল্যেই হবে। যারা ভর্তি হবেন না তাদের 20% বেশি মাসুল দিতে হবে। মেডিকেল কলেজগুলোর উপার্জন যাতে সামান্য বৃদ্ধি পায় সেটা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মেডিকেল কলেজ সোসাইটির কর্মচারীদেরও নিয়মিত বেতন পেতে কিছুটা সাহায্য করবে। একই সঙ্গে নার্সিং হোমগুলোতে আয়ুষ্মান ভারতের সুবিধা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জটিল রোগের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলোতে এই কার্ডের সুবিধা পাবেন রোগীরা, কিন্তু অন্যান্য রোগের চিকিৎসার জন্য মেডিকেল কলেজগুলোতেই যেতে হবে রোগীদের। এই সিদ্ধান্তের ফলে দালাল রাজ শেষ হবে। তিনি জানান, বি বড়ুয়া ক্যান্সার হাসপাতাল এবং কাচার ক্যান্সার হাসপাতালে রোগীরা আয়ুষ্মান কার্ডের সুবিধা পাবেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, আগামী মাসে পুলিশ সুপারদের সম্মেলন হবে। এরপর ডিএফও, ডিটিও, জেলা কৃষি আধিকারিক, স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টরদেরও সম্মেলন আয়োজন করা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।